স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। আমরা সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। ডাক্তার জাস্ট টাইমে আসে না বিধায় লাইন এত দীর্ঘস্থায়ী হচ্ছে আর এত ভোগান্তি বাড়ছে। বাবুটারে যে দেখবে একটু ঠান্ডা আছে ওই যে ইরিয়া যে দেখে সেই সময় তাদের কাছে থাকে না, তাও আমরা আসি। কি করবো, গরিব মানুষ। আজকে একটু লেট হয়ে গেছে, আমি অন টাইমেই ঢুকি। অবশ্য পেশেন্টের চাপ কম। আমার নলেজে আছে এখন পর্যন্ত আমার ডাক্তাররা টাইমলি আসেন, টাইমলি যান। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারছেন না। ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত লোডেড, আমরা সময় দিতে পারি না। রোগীর বক্তব্য হচ্ছে ডাক্তার তো কথাই শোনে না। মুক্ত আমরা দেখছিলাম যে মানে বাংলাদেশের মানুষের এখনো পর্যন্ত সরকারি হাসপাতালে চিকিৎসা নেবার যে প্রবণতা সেটি কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো রকম হচ্ছে, কিন্তু এই যে বহির্বিভাগে যারা চিকিৎসা নেয় তাদের সেবা কিন্তু ক্রমশই নিম্নমুখী হচ্ছে এবং সময় মতো চিকিৎসক না আসা এবং এই যে রোগীর চাপ এবং একই সাথে জনবল সংকট সব মিলিয়ে দরকারি যে সেবা বা প্রয়োজন সেটি থেকে কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। এদিকে চালুর ২ বছর পরও কিন্তু এখন উন্নত সেবা দিতে ব্যর্থ হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতালগুলো। এক্ষেত্রে নতুন একটি আইন করে পুরোদমে এই যে সেবা প্রক্রিয়া সেটি চালু করার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যে ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং নিয়োগ কাগজপত্র কমপ্লিট করে আমার কাছে জমা দিচ্ছেন, তাদেরকে যদি আমি এখানে যোগদান করাই তাহলে এইটাকে বৈধতা দেওয়া কঠিন হবে। প্রথম থেকেই এইটাকে যে জাতীয় স্বার্থে এবং জাতীয় উন্নয়নের কল্পে যে এটাকে ইউজ করা হবে সেরকম চিন্তা করে কেউই কাজ করে নাই। আমি একটি আশঙ্কাজনক আসলে তথ্য যে চট্টগ্রামের কাস্টম হাউসের যে রাষ্ট্রীয় সার্ভার রয়েছে সেখানে আর চোরা কারবারিরা ঢুকতে পারছে, যার ফলে শুল্ক ফাঁকি তো হবেই, সেই সঙ্গে এটি জাতীয় নিরাপত্তার একটি হুমকির কারণ হয়ে উঠতে পারে। ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তা যারা, তাদের পাসওয়ার্ডে সিস্টেমের অনেক ভিতর পর্যন্ত যাওয়া যায়। এটার মাধ্যমে দেশে অনেক কিছু হতে, শুধু রাজস্ব নয়, এখানে একটা ঝুঁকিপূর্ণ পণ্য দেশে চলে আসতে পারে। হ্যাক যাতে না করতে পারে কম্পিউটারে ওই ধরনের সিস্টেম থাকা প্রয়োজন বলে আমি মনে করি। কমিশনার মহোদয় থেকে এটা এনবিআরে এটা পাঠানো হয়েছে যে এটা কিভাবে এরকম মানে রেজিস্টার্ড আইডি ছাড়া অন্য মোবাইলে ওটিপি গেল। মুক্তি, এই চট্টগ্রাম কাস্টমস হাউসের যে অনিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, তবে শুরুতে আমরা একটু আলোচনা করতে চাই দেশের স্বাস্থ্য সেবার যে বেহাল দশা সেটি নিয়ে। আপনি শুরু করেছিলেন, আপনি বলছিলেন যে বিভিন্ন রকমের সমস্যা আমরা যখন প্রথমে আলাপ করছিলাম, আসলে আমি আগেই বলছিলাম যে বড় একটি অংশ সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়, যার আর একটি বড় অংশ আবার বহির্বিভাগে। কিন্তু ওই যে বলছিলাম যে সময় মতো চিকিৎসকদের না আসা এবং প্রয়োজনের তুলনায় যেহেতু কর্মী সংকট রয়েছে, সেহেতু যখন রোগীর চাপ বেশি থাকে তখন কিন্তু আন্তরিক সেবা থেকে আসলে ডাক্তারদের পক্ষ থেকে রোগীরা আসলে বঞ্চিত হন। এদিকে এই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এই যে আপনি বলছিলেন যে চিকিৎসক সময় মতো উপস্থিত না হওয়া কিংবা জনবল ঘাটতি, এই সমস্যাগুলো তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং তারা আরেকটু বলেছেন যে দেশে যেহেতু আমাদের দেশে এখনো রেফারেল যে পদ্ধতি সেটি এখনো আসলে চালু হয়নি বা যথাযথ নেই, যার কারণে অধিকাংশ ক্ষেত্রেই যারা রোগী রয়েছেন তারা ভুল বিশেষজ্ঞের কাছে গিয়ে আসলে চিকিৎসা নিতে যান। এই বিষয়ে সহকর্মী কাজী ফখরুলের ছবিতে জানাবেন বাজিদ সাহেব। সকাল ৯টা ৪৫। এটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগ। সকাল ৮টা থেকে এই কক্ষে ডাক্তার থাকার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি এসে উপস্থিত হননি। ফলে রোগীদের অপেক্ষার যেই দীর্ঘ সারি সেটি এখন ভোগান্তিতে পরিণত হয়েছে। এ দীর্ঘ সারি রোগীদের বহির্বিভাগে টিকিট সংগ্রহ করে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষের সামনে অপেক্ষা। কখন আসবেন ডাক্তার, কখন মন খুলে বলবেন তার রোগের কথা। প্রহর গুনতে গুনতে পেরোলো ঘন্টা, রোগীর সারিও ধীরে ধীরে হচ্ছে আরও লম্বা। চিকিৎসক তখনও প্রবেশ করেননি। এ চিত্র একদিনের নয়, এভাবে প্রতিদিনই অপেক্ষা করতে হয় সেবা নিতে আসা মানুষদের। অসুস্থতা সারাতে এসে এমন অবস্থায় কেউ কেউ যেন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।
ডাক্তার আসার কথা তো 8টায়, আমরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। ডাক্তার জাস্ট টাইমে আসে না বিধে লাইনে তো দীর্ঘস্থায়ী হচ্ছে, আর এত ভোগান্তি বাড়ছে। ভালো মানুষও তো অসুস্থ হয়ে যাবে এই দাঁড়িয়ে থাকতে থাকতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে গরমের ভিতরে। এখন আমাদের বলতেছে যে আপনারা দাঁড়ান, আপনাদের এন্ট্রি করা হবে, তারপরে ডাক্তার আসলে আপনারা ডাক্তার দেখাইতে পারবেন। ডাক্তার এখনো আসেনি, লাইনও বাড়তেছে, এখন আমাদের ভোগান্তিও বাড়তেছে আর কি। কর্তৃপক্ষ যদি এই বিষয়টা দেখতো তাহলে আমাদের সাধারণ জনগণের ভোগান্তিটা আরও কমতো আমার মনে হচ্ছে। শুধু মেডিসিন নয়, এই চিত্র অন্য বিভাগেও। দেরি করার পেছনে যুক্তি দেখালেন চিকিৎসকরা। আজকে একটু লেট হয়ে গেছে, আমি অন টাইমেই ঢুকি। অবশ্য পেশেন্টের চাপ কম, দেখে নিতে পারবো এর মধ্যে। আমাদের হচ্ছে প্লেসমেন্ট থাকে, সেই অনুযায়ী হচ্ছে ইনডোরে দেখি, তারপরে হচ্ছে আসতে হয় আর কি, সেই জন্য আর কি ইয়ে হয়েছে। আমার নলেজে আছে এখন পর্যন্ত আমার ডাক্তাররা টাইমলি আসেন, টাইমলি যান। আমার চোখে কেউ ফাঁকি দিতে পারছেন না। 9:45 অনেক জায়গায় দেখেছি সেখানে ডক্টর আসেননি। আপনি কথা বলা কিন্তু এত কথা কিন্তু বলার কথা ছিল না, বুঝে শেষ করে দিন। প্রথমে চিকিৎসকদের দেরি করে আসার বিষয়টি এড়িয়ে গেলেও পরে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতাল পরিচালক। যদি কারোর বিরুদ্ধে কেউ যদি এরকম করে থাকে আমরা তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিই। সেবা নিতে আসা রোগীরা বলছেন চিকিৎসকের রুমে ঢোকার সুযোগ পেলেও 2-1 মিনিটের মধ্যে হাতে ধরিয়ে দেওয়া হয় ব্যবস্থাপত্র। রোগীর চাপে চিকিৎসকদের আন্তরিকতার জায়গা কম থাকে বলেও মনে করেন রোগীরা। বেশিরভাগ ডাক্তার কিন্তু শুনে না, রোগী কিছু শুনেই ওষুধ লিখে দিয়ে চলে যায়। আমরা যে যাইয়া বসবো সেই বসারও সময় নাই। কোনো মতে ওই যে বাবুটারে যে দেখবে একটু ঠান্ডা আছে, ওই যে ইরিয়া যে দেখে সেই সময় তাদের কাছে থাকে না, তাও আমরা আসি। কি করবো, গরিব মানুষ। রোগীর তুলনায় ডাক্তাররা সেভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারতেছে না। যেখানে রুমের মধ্যে ডাক্তার থাকার কথা 3 জন বা 2 জন, দেখা যাচ্ছে 1 জন আছে, তাহলে এটা একটা চাপ বেড়ে যাচ্ছে। এদিকে প্রাথমিক পরামর্শের জন্য রোগী কোথায় যাবেন, কোন চিকিৎসকের তত্ত্বাবধানে সেবা নেবেন, কতটুকু অসুস্থ হলে কোন পর্যায়ের হাসপাতাল কিংবা বিশেষজ্ঞের কাছে যাবেন, নেই এ সংক্রান্ত কোনো গাইডলাইন। এতে বেশিরভাগ সময়ই রোগী ভুল করে অন্য রোগের বিশেষজ্ঞের কাছে চলে যান। এ অবস্থা নিরসনে চিকিৎসা ক্ষেত্রে স্ট্রাকচারাল রেফারেল পদ্ধতি চালুর উপর গুরুত্ব দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। কোন একটা জরুরি রোগী যদি জরুরি বিভাগে না গিয়ে আপনার বহির্বিভাগে চলে আসে, তো স্বাভাবিক তার চিকিৎসা পেতে তার কিন্তু দেরি হবে। আমি চাইলেই যদি সব জায়গায় চলে যায় তাহলে এক জায়গাতে আপনার গ্যাঞ্জাম হবে, কিন্তু এটাকে যদি আমি ভাগ করে দিই যে এই এরিয়া ওই এরিয়ায় যাবে, ওখান থেকে রেফারেল করলে সে আরেক এরিয়াতে মুভ করতে পারবে, তখন দেখা যাবে যে আপনার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমি মনে করি যে অনুপাতে ডক্টর দরকার সে অনুপাতে ডক্টরের সংখ্যা তো কম, সেজন্য আমাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে পেশেন্টদেরকে হেল্প করতে। রোগীর চাপ যেমন বেশি রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে। সমন্বয়ের জন্য অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিভাগের ইনডোর আউটডোরের চিকিৎসকের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে হাসপাতালে। আমাদের যেটা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, আমাদের এটা সর্বোচ্চ ইউটিলাইজেশন হচ্ছে। যতগুলো ডিপার্টমেন্ট এখানে আমার চালু আছে, প্রত্যেক ডিপার্টমেন্টের অন্তর্বিভাগ রয়েছে, বহির্বিভাগ রয়েছে, সুতরাং এই ডাক্তার কিন্তু 2 জায়গায় এনরোল করতেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সময়মতো হাসপাতালে আসা নিয়ে কখনো কখনো চিকিৎসকদের গাফিলতি থাকে। এক্ষেত্রে জনবল একটি বড় সমস্যা। তবে বড় একটি অংশ ঠিক সময় আসে আর দেরিতে যায়। প্রত্যেক চিকিৎসকের কর্মচারীকে তার সক্ষমতার 4 গুণ 3 গুণ কাজ করতে হচ্ছে। এখানে আমাদের সেবার ঘাটতি হয়ে যাচ্ছে এবং রুগীদের কিছুটা ভোগান্তি অবশ্যই হচ্ছে। একটা রুগীর যে প্রাপ্য যতটুকু সময় তার পাওয়ার কথা চিকিৎসার জন্য, সেটা আমরা দিতে পারছি না। আমাদের মনিটরিং ব্যবস্থা চালু আছে, আমাদের মন্ত্রী মহোদয় নিজে সশরীরে ভিজিট করছেন। তা আশা করি যে এই যে আমাদের দুর্বলতা বা ঘাটতির জায়গাটা, যে অনুপস্থিতি, এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং জনবলের ঘাটতি অবশ্যই আছে, সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনার ত্রুটি সমাধানে দেশের রেফারেল পদ্ধতি চালু করতে নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্ধারিত সময়ে বহির্বিভাগে বসতে হবে। তবে বিকেলের আউটডোর চালু হলে চাপ অনেকটাই কমে যাবে। ডাক্তাররা বলছেন আমরা অতিরিক্ত লোডেড, আমরা সময় দিতে পারি না। রুগীর বক্তব্য হচ্ছে ডাক্তার তো কথাই শোনে না, কথা বলারই তো সময় পাওয়া যায় না। তার কারণ হচ্ছে 8টা 2:30 টাইমটাকে আমরা মূলত নিয়ে গেছি 11টা থেকে 1:30টায়। ডাক্তারকে শুধু প্রেসক্রিপশন লিখলে দায়িত্ব শেষ হচ্ছে না, তাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে ওষুধ কী করে খাবেন। ফলে আপনি যে কোনো স্ট্যান্ডার্ডেই দেখবেন 5 মিনিটের নিচে হওয়া মানে উনি কম্প্রোমাইজ করছেন। রেফার রুগী ছাড়া দেখবে না। 2 নম্বর কথা হচ্ছে যতগুলো ডাক্তারই আছে তারা সময় মতো ডিউটিটা করবে।
দিনে দিনে রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত জনবল কখনোই পায়নি সরকারি হাসপাতালের বহির্বিভাগ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন দূর দূরান্ত থেকে আগত রোগীরা। তবে জনবল সংকটের কথা হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেও জনবল বাড়াতে স্বাস্থ্য বিভাগের দেখা যায়নি কোনো ভূমিকা। বাইজিদ সাদ, এখন, ঢাকা। আবির, আমরা দেখছিলাম চিকিৎসা খাতের বেহাল অবস্থা। মোটামুটি এই প্রসঙ্গের আরেকটি বিষয় কথা বলতে চাই যে প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সেবা দিতেই কিন্তু বিপুল অর্থ খরচ করে তৈরি করা হয়েছিল সুপার স্পেশালাইজড হাসপাতাল। তবে এই যে চালু হয়েছে 1 বছর 9 মাস, অর্থাৎ প্রায় 2 বছর পেরিয়ে গেলেও কিন্তু এখনও পূর্ণাঙ্গ সেবা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও চালু করা সম্ভব হয়নি। এক্ষেত্রে রোগীদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে মৌলিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষা নিরীক্ষায় কিছু কিছু যন্ত্রপাতির ব্যবহার করা হলেও এখনও কিন্তু পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এবং মুক্তি, যেহেতু এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখন উপাচার্য বলছে যে এই প্রতিষ্ঠানটি সরাসরি চালু করতে গেলে আলাদা আইনের প্রয়োজন। এবং একই সাথে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে তারা কিন্তু বলছে যে শুরুতে যখন এই হসপিটালটি শুরু হয়েছিল, প্রায় আপনি বলছিলেন যে 1 বছর 9 মাস আগে, তখন কিন্তু বলছিল যে সবার জন্য সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা আসলে এটি একটি অন্যতম উদ্দেশ্য বা লক্ষ্য। কিন্তু এখন এটি আসলে ব্যবসায়িক চিন্তাভাবনাও প্রাধান্য পাচ্ছে। দেলার হোসেন দোলনের একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। চিকিৎসায় বিদেশমুখিতা কমানো সহ প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সেবা নিশ্চিতে তৈরি করা হয় দেশে সরকারিভাবে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধনের 1 বছর 9 মাস পার হলেও হাসপাতালটিতে এখনও পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নি। আধুনিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতালটির জন্য 283 কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি অলস পড়ে আছে। মৌলিক পরীক্ষায় হাতে গোনা কয়েকটি যন্ত্র ব্যবহার হলেও আদতে স্বল্প মূল্যের সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। অন্যদিকে দীর্ঘদিন এসব চিকিৎসা যন্ত্র পড়ে থাকায় ব্যবহারের আগেই নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রায়শই গণমাধ্যমের শিরোনাম হওয়া এ হাসপাতালটির অব্যবস্থাপনা, জনবল নিয়োগে অনিয়মকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে চাহিদার 86% কম জনবল দিয়ে চলছে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে গড়ে ওঠা হাসপাতালটি। নিয়োগ জটিলতা নিরসনসহ আইন পরিবর্তন না করলে পূর্ণাঙ্গ সেবা চালু সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। ওইটা ইউজিসির আন্ডারে গেলে আরেকটা বিএসএমওর আরেকটা শাখা হবে, এইটুকুই হবে। তো এইটা করতে গেলে বঙ্গবন্ধুর যে এক্সিস্টিং যেটা অ্যাক্ট আছে, এই আইনের অধীনে সেটাকে সংযোজন করতে হবে। এই জিনিসটাকে যে বঙ্গবন্ধুর কর্তৃপক্ষ সুপার স্পেশালাইজড হাসপাতালের মতো এক বা একাধিক হাসপাতাল বাণিজ্যিক ভিত্তিক পরিচালনা করতে পারবে এবং এখানে কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, চিফ কনসালটেন্ট এদেরকে কন্ট্রাকচুয়াল নিয়োগ দিতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএসএমএমইউর তথ্য মতে অবকাঠামো নির্মাণ ও যন্ত্রপাতি কেনা বাবদ খরচ হয়েছে 1,500 কোটি টাকা। এর মধ্যে 403 ধরনের 6,612টি চিকিৎসা যন্ত্র কিনতে খরচ হয়েছে প্রায় 283 কোটি টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরিচালনার জন্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারী প্রয়োজন অন্তত 2,700 জন। এখন আছে মাত্র 384 জন। সবশেষ নিয়োগে প্রশ্নপত্র ফাঁস ও বিতর্কের কারণে জটিলতা তৈরি হয়েছে। এ পর্যন্ত 5 দফায় 160 চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে যুক্ত রয়েছেন মাত্র 32 জন। এতে ক্ষুব্ধ হয়ে প্রশিক্ষণই বন্ধ করে দিয়েছে কোরিয়া। এসব যন্ত্রপাতি 2022 সালের আগস্ট ও ডিসেম্বরে 2 ধাপে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দক্ষিণ কোরিয়ার বেসরকারি একটি প্রতিষ্ঠান। এসব যন্ত্রের সর্বোচ্চ মেয়াদ রয়েছে 3 বছর, ফলে ব্যবহারের আগেই শেষ মেয়াদের 2 বছর। 100 শয্যার আইসিইউ সেবা রয়েছে হাসপাতালটিতে। এছাড়া 100 শয্যার জরুরি ইউনিট, 6টি ভিভিআইপি, 22টি ভিআইপি ও 25টি ডিলাক্স ক্যাবিন রয়েছে, যেগুলোর কোনোটি ব্যবহার হচ্ছে না। হাসপাতালটি উদ্বোধনের সময় কিছু অস্ত্রোপচার হলেও এখন তাও বন্ধ।
হাসপাতালটি পুরোদমে সেবা চালু করতে না পারার কারণ হিসেবে জনবল সংকটকেই দায়ী করছেন উপাচার্য। আগের যে আমাদের যে ভাইস চ্যান্সেলর যাদেরকে নিয়োগ দিয়ে গিয়েছেন এবং নিয়োগ কাগজপত্র কমপ্লিট করে আমার কাছে জমা দিচ্ছেন, তাদেরকে যদি আমি এখানে যোগদান করাই তাহলে এইটাকে বৈধতা দেওয়া কঠিন হবে। বিশেষজ্ঞরা বলছেন বিদেশমুখিতা কমানো এবং দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য তৈরি হলেও ব্যবসায়িক চিন্তাকেই প্রাধান্য দিচ্ছে হাসপাতালটির কর্তৃপক্ষ, যাতে উচ্চ খরচের বেসরকারি হাসপাতালের সঙ্গে বিশেষায়িত এই হাসপাতালের কোনো পার্থক্যই থাকছে না। প্রথম থেকেই এইটাকে যে জাতীয় স্বার্থে এবং জাতীয় উন্নয়নের কল্পে যে এটাকে ইউজ করা হবে সেরকম চিন্তা করে কেউই কাজ করে নাই। ন্যূনতম কিছু ফি দিতেও হয়, মানে তা সরকার যদি নেয়ও সেটার জন্য তো আইন তো অলরেডি আছে, যে আপনি যেমন নাকি আমাদের এখন ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতে মেডিকেল কলেজগুলোতে আউটডোরে টিকিট কাটতে হয়, টিকিট কাটার সময় যে পয়সাটা নেয় এই পয়সাটা নেওয়ার তার কোনো নতুন আইন নাই, এবং এই পয়সাটা কিন্তু অনেক জায়গাতে কিছু বৃদ্ধিও পাইছে, কিন্তু ওইরকম বৃদ্ধি পায় নাই যে ওইরকম বেসরকারি হাসপাতালে গেলে যেরকম পয়সা দিত সেরকম না। কুরিয়ার অর্থায়নে 750 শয্যার এই হাসপাতালটি 2022 সালের 14 সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। এমন আরও একটি হাসপাতাল নির্মাণে আগ্রহী দেশটি। তবে উদ্বোধনের পর থেকে ধুঁকে ধুঁকে চলা এই হাসপাতালটির স্বাস্থ্য সেবা পুরোদমে চালু না হলে নতুন নির্মাণে অর্থায়ন করতে নারাজ দেশটি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। মুক্তি, আমরা দেখছিলাম যে দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি। প্রথমে আমরা কথা বলছিলাম যে কাস্টমস হাউজের ঘটনা নিয়ে, চট্টগ্রামে বিশেষ করে আসলে আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং শুল্কের ক্ষেত্রে কিন্তু কাস্টমস হাউজের সিস্টেম বা সার্ভার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও চট্টগ্রাম কাস্টমস হাউজের এই সার্ভারটিতে আসলে যারা ব্যবহারকারী রয়েছেন তাদের পাসওয়ার্ড এবং নাম ব্যবহার করে চোরা কারবারিগুলো যারা রয়েছেন তারা আসলে এই সিস্টেম ব্যবহার করতে পারছে, এবং একই সাথে ভুয়া এলসিও কিন্তু খোলা যাচ্ছে। সুতরাং একেবারে রাষ্ট্রীয় এই যে সার্ভারটি সেটা কিন্তু নিরাপত্তার একটা হুমকিও হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় কম্পিউটার কাউন্সিলের দ্বারস্থ হয়েছে এনবিআর, এবং ব্যবহারকারীরা বলছেন যে এই যে সার্ভার অরক্ষিত হয়ে শুধু যে শুল্ক ফাঁকি বাড়বে তাই কিন্তু নয়, সার্ভার হ্যাক হয়ে অস্ত্র এবং গোলা বারুদের মতো বা বিস্ফোরক যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমদানি হয়ে যেতে পারে। আবির, এ নিয়ে সহকর্মী হাজিরা শিউলির প্রতিবেদন রয়েছে। দেশের 92% পণ্য আমদানি ও রফতানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমদানি পণ্য খালাসের আগে তথ্য অনলাইনে দাখিল, শুল্কায়ন সহ নানা কার্যক্রম চলে জাতীয় রাজস্ব বোর্ডের এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে। অথচ এনবিআরের রক্ষা কবচ এসআইকুডার সিস্টেমে বারবার ঢুকে পড়ছে হ্যাকাররা। সর্বশেষ শুল্ক না দিয়ে বিদেশি সিগারেটের চালান বের করে নিতে চট্টগ্রাম কাস্টমস হাউজের এক উপকমিশনারের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে অসাধু চক্র। এজন্য এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ঢুকে ভুয়া এলসিও খোলে চোরা কারবারিরা। গোপন সংবাদ পেয়ে গত 27 জুন রাতে 5 কোটি টাকা মূল্যের বিদেশি সিগারেটের চালানটি আটকের পরে বেরিয়ে আসে এই ভয়াবহ তথ্য। চালান আটক হলেও চক্রটি এখনও ধরাছোঁয়ার বাইরে। শুল্ক গোয়েন্দা এবং আমাদের যে কাস্টমস হাউসের যে এয়ার টিম তারা একটা যৌথ ইনভেন্টরি করে, এবং এটাতে আমদানিকারক কর্তৃক ঘোষণা ছিল ওয়াটার পিউরিফায়ার মেশিন, সেটার পরিবর্তে সেখানে প্রায় 50 লাখ শলাকা বিদেশি মন্ড সিগারেট পাওয়া যায়। বর্তমানে কাস্টমস কর্মকর্তাদের নির্দিষ্ট কম্পিউটার ছাড়া আইডি লগ ইনের সুযোগ নেই, চালু আছে ওটিপি সিস্টেমও। অথচ বিদেশি সিগারেট আমদানিতে চোরা কারবারিরা উপকমিশনারের আইডি লগ ইন করে সিস্টেমে ঢুকলেও সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইলে কোনো ওটিপি আসেনি। সে সময় তিনি দেশের বাইরে ছিলেন। অন্যদিকে সিটি ব্যাংকের গুলশান শাখায় এলসি দেখানো হলেও তদন্তে দেখা গেছে প্রকৃতপক্ষে কোনো এলসি খোলা হয়নি। বরিশালের ভান্ডারিয়ার একটি মোবাইল ফোনের আইপি থেকে আইডি লগ ইন করা হয়েছে। কাস্টমস হাউসের কম্পিউটার ও ওটিপি ছাড়া কিভাবে আইডি লগ ইন হচ্ছে এবং অন্য মোবাইলে ওটিপি যাচ্ছে বিষয়টি খতিয়ে দেখতে এনবিআরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কমিশনার মহোদয় থেকে এটা এনবিআর এটা পাঠানো হয়েছে যে এটা কিভাবে এরকম রেজিস্টার্ড আইডি ছাড়া অন্য মোবাইলে
ওটিপি গেল এবং এটা লগ ইন করা সম্ভব হলো, এটা এনবিআর যেই এসআই কোডা ওয়ার্ল্ডের যে বিশেষজ্ঞ টিম আছে তারা প্রয়োজনে অন্য কোনো যদি সংস্থার সাপোর্ট লাগে তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এটা যাচাই বাছাই করার জন্য একটি অনুমতি চাওয়া হয়েছে আর কি। বিগত কয়েক বছরে একাধিকবার কাস্টমস কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হ্যাক এবং জাল আমদানি সনদ ও শুল্কায়নের ভুয়া নথি দিয়ে বেরিয়ে গেছে অনেক চালান। শুধু গত 2 বছরে 5টি জালিয়াতির ঘটনা ঘটেছে, যেখানে কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে ঢুকেছে চোরা কারবারিরা। এমনকি পোশাক শিল্পের অ্যাক্সেসরিজ ঘোষণায় ইপিজেডের বিভিন্ন শিল্প কারখানার নামে জাল আমদানি সনদে মদের চালানো আসে। 2022 সালে এভাবে 2 রাজস্ব কর্মকর্তার আইডি ব্যবহার করে 24 কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে 2 কন্টেইনার মদের চালান খালাস করে নিয়ে যাওয়া হয়। র্যাবের অভিযানে যা পরে ধরা পড়ে। এভাবে 5 কন্টেইনার মদের চালান বিনা শুল্কে খালাস করে নিতে ওই সময় 3 রাজস্ব কর্মকর্তা ও একজন অতিরিক্ত কমিশনারের আইডি হ্যাক করেছিল চোরা কারবারিরা। গেল বছরেও চট্টগ্রাম কাস্টমস হাউজের অপারেশন ম্যানেজারের কক্ষের তালা ভেঙে প্রবেশ করে 2 হ্যাকার। এর পরেও এসআই কোডা ওয়ার্ল্ড সিস্টেমের সুরক্ষায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী সিস্টেমে প্রবেশের অনেক স্তর আছে। এক্ষেত্রে আইডি ও পাসওয়ার্ড হ্যাক হলে শুধু বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি নয়, খালাস হতে পারে অস্ত্র ও মাদকের মতো নিষিদ্ধ পণ্য। শঙ্কা সিএনএফ এজেন্টদের। আমাদের দেশে এখন এত বেশি মাদক আসছে, আমাদের দেশে তো যুদ্ধাস্ত্রও চলে আসতে পারে, অথবা এমন কোনো জিনিস আসতে পারে যেটা আন্তর্জাতিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করবে অন্যান্য রাষ্ট্রের কাছে বা জাতিসংঘের কাছে। সার্ভার সুরক্ষায় হ্যাকারদের চিহ্নিত করার পাশাপাশি এনবিআরের এসআই কোডা ওয়ার্ল্ড সিস্টেমকেও ঢেলে সাজানোর তাগিদ আমদানি রফতানি সংশ্লিষ্টদের। চেক কাউন্টার চেক যদি না থাকে এই ধরনের ঘটনা ঘটবে এবং এটা দেশের জন্য অশনি সংকট। আমি মনে করি এই ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে সিস্টেমকে আরও উন্নত করা। আর তথ্য প্রযুক্তিবিদরা বলছেন নির্দিষ্ট কম্পিউটার সিস্টেমের বাইরে ইন্টারনেট ব্যবহার করে অন্য কোনো কাজ করলে হ্যাকারদের অনুপ্রবেশ সহজ। এছাড়া মোবাইল সিম, ইন্টারনেটের আইপি বা ডিভাইস ক্লোন করেও চোরাকারবারিরা আইডি লগ ইন বা হ্যাক করতে পারে। এজন্য কর্মকর্তাদের আইডি লগ ইন ও পাসওয়ার্ড ব্যবহারে সঠিক প্রশিক্ষণ ও সতর্কতা প্রয়োজন। সিস্টেম যদি সিকিউর থাকে, আপনার ইউজার যদি অ্যালার্ট থাকে সিস্টেম কিভাবে ইউজ করতে হয়, এবং একটু আগে বললাম ফরেনসিক টেস্ট, এইভাবে করলে আমার মনে হয় সিস্টেমটাকে আমরা সেফ রাখতে পারি আর কি। প্রতিদিন সারা দেশে বিভিন্ন শুল্ক স্টেশন থেকে এনবিআরের এসআই কোডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রায় 15,000 আমদানি পণ্য চালানের বিল অফ এন্ট্রি জমা পড়ে। এর মধ্যে এককভাবে চট্টগ্রাম কাস্টমস হাউজে জমা পড়ে 8 থেকে 9,000 বিল অফ এন্ট্রি। সিস্টেমে জালিয়াতি চক্রের অনুপ্রবেশের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এনবিআরের কর্মকর্তারা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের দাবি দাওয়া আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠক শেষে কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। জানান 2024 নয়, শিক্ষকরাও 2025 সাল থেকে পেনশন স্কিমে যুক্ত হবেন। শিক্ষকদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করে দ্রুতই সমাধান করা হবে এই সমস্যা বলেও জানান তিনি। বৈঠকে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেন ওবায়দুল কাদের। তবে শিক্ষক সমিতির নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজামুল ভূঁইয়া সহ 13 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। শিক্ষকদের দাবি সুপার গ্রেড ও স্বতন্ত্র উচ্চ বেতন স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা, আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন
পরবর্তী সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে নেব। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান। এখন দুপুরে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, পেয়েছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। গতকাল সকালের বৃষ্টিতে রাজধানীর অলিগলি সহ প্রধান প্রধান সড়ক তলিয়ে যায়। দোকানপাট ও বাসাবাড়ি ভেতরে ঢুকে পড়ে বৃষ্টির পানি, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আজকেও কোথাও কোথাও জলাবদ্ধতা রয়েছে। সে বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাঝারি, এবং তিনি এই মুহূর্তে আছেন বুয়েটে। ইমন, রাতের মধ্যে অনেক সড়কের পানি নেমে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি আপনি যেখানে আছেন সেখানে এখনো বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জানাবেন যে এই জলাবদ্ধতা নিরসনে, পানি নিষ্কাশনে কর্তৃপক্ষ কিরকম ব্যবস্থা নিয়েছে, কোনো ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা? সারাদিন থেকে আমি রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরেছি, দেখেছি যে বেশিরভাগ সড়কের পানি নেমে গেছে। তবে অলিগলি যে সমস্ত এলাকাগুলো রয়েছে যেখানে ড্রেনেজ ব্যবস্থা অনেকটাই নাজুক অবস্থানে রয়েছে, সেখানে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের একটা তৎপরতা। তবে সেই তৎপরতা আসলে কতটুকু কাজে আসছে সেই বিষয়টি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি এই মুহূর্তে বুয়েটে রয়েছি। বুয়েটের চিত্র যদি দেখাতে চাই আপনাদেরকে, তাহলে একেবারে স্পষ্ট দেখাই যাচ্ছে যে পুরো পানিতে তলিয়ে রয়েছে বুয়েটের এই স্থানটি। এইটি মূলত বুয়েটের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, পাশাপাশি পাশে টিচার্স কোয়ার্টার রয়েছে, এরপরে কয়েকটি হল রয়েছে। পুরো বুয়েট ক্যাম্পাসের একটি অংশ, বিশাল অংশ পানির নিচে এখন পর্যন্ত রয়েছে। যারা এখানে বসবাসকারী রয়েছেন তারা যেটি বলছেন যে বছরে তাদের দু একবার এই ধরনের সমস্যায় পড়তে হয়। যেহেতু বুয়েট ক্যাম্পাসের এই এলাকাটি একটু নিচু, এই জন্য আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে বকশীবাজার, আজিমপুর, এই সমস্ত এলাকার পানিও এই সমস্ত জায়গায় চলে আসে। এবং যেহেতু এই এলাকাটি একটু নিচু, সেক্ষেত্রে এই পুরো স্থানে যে বৃষ্টিপাতের যে পানি সেটি কোনো দিকেই চলাচল করতে পারে না। সেই ক্ষেত্রেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর যেহেতু পুরো এলাকাটি জুড়েই পানিতে তলিয়ে রয়েছে, সেক্ষেত্রে এখানে যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর যে নিচতলাগুলো রয়েছে সেই নিচতলাগুলোতেই আমরা দেখেছি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 38টি কোয়ার্টার রয়েছে, সেই 38টি কোয়ার্টারের মধ্যে পানি ঢুকে গিয়েছে। তাদের যে সমস্ত আসবাবপত্র রয়েছে, যে সমস্ত দরকারি জিনিসপত্র রয়েছে, কাগজপত্র রয়েছে, সবকিছুই পানিতে ভিজে গিয়েছে। আমরা দেখেছি যে সকলেই চেষ্টা করছেন যে সমস্ত পানির পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর মাধ্যমে তাদের পানি সেচের ব্যবস্থা। তবে পানি সেচ করলেও সেই ঘরের পানি যখন বাহিরে ফেলছেন, সেই বাহিরের পানি আবার যেহেতু নিচু, ভবনগুলো নিচু, নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোর দিয়ে আবার সেই পানি ঘরে উঠছে। অর্থাৎ তাদের যেই সেচের যে ব্যবস্থা সেটি গতকাল থেকেই চলছে। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত বাহিরের পানি এবং আশপাশের পানি না সরে যাবে এই পানি এভাবেই থাকবে। আর একটি কথা জানিয়ে রাখতে চাই যে তাদের যেহেতু তারা পানিবন্দী হয়ে রয়েছে এক প্রকারের, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অন্যান্য ফ্ল্যাটে যে সমস্ত বাসিন্দা রয়েছে, শিশুরা রয়েছে, তারা কোনো প্রকার চলাফেরা করতে পারছে না। তারা তাদের লেখাপড়ার যে একটি অবস্থা রয়েছে, যেহেতু এইচএসসি পরীক্ষা চলছে, যে আমরা দেখি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, তারাও এক প্রকারের মানসিক চাপে রয়েছে। একটি বিষয়, আরেকটি বিষয় তাদের রান্না বাড়ার যে বিষয়টি, সেটিও আমরা দেখেছি যে এক ধরনের সমস্যার মধ্যে দাঁড়িয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটি আমরা দেখেছি, অনেকের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে তারা পানি সেচ এবং তাদের যে পানির যেই সমস্যা, সেই সমস্যা নিয়ে তারা তৎপর রয়েছে। তাদের খাওয়া দাওয়ার আসলে এখন পর্যন্ত সেই ঠিক ঠিকানা নেই। এক কথায় যদি বলতে চাই, এই বুয়েট ক্যাম্পাসের এই টিচার্স কোয়ার্টার, কর্মচারী কর্মকর্তাদের কোয়ার্টার, পাশাপাশি বুয়েটের মসজিদ রয়েছে, কয়েকটি হল রয়েছে এবং আশপাশে যে বকশীবাজার রয়েছে, পুরো এলাকাটি নিচু হতে এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে। আর যেহেতু সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছে, তবে যেই পর্যন্ত আশপাশের পানি না নেমে যাবে, তাদের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরের পানি না নেমে যাবে, ততক্ষণ পর্যন্ত এই পুরো পানির যে নিষ্কাশন সেটি একেবারেই অসম্ভবই বলছে। তো রাজধানীর বুয়েট থেকে এই ছিল জলাবদ্ধতার সবশেষ খবর। আবির যুক্ত ছিলেন সহকর্মী মাঝারি। এবং দেখছিলাম যে রাজধানীর অনেক সড়কের পানি রাতের মধ্যে নেমে গেলেও ইমন যেখানে আছেন বুয়েটের, সেখানে কিন্তু এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। এবং যেটি বলছিলেন যে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু এখনো পানি সরে যেতে পারে তৈরি হয়েছে। আমরা একটু ঢাকা থেকে সিলেট যেতে চাই। আমরা কয়েকদিন ধরে দেখছিলাম যে সিলেটের বন্যা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো না, আবহাওয়ার অবস্থাও ভালো না। যদিও আজ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই, তবে রাতে যে টানা বৃষ্টি হয়েছে তাতে কিন্তু দুর্ভোগ বেড়েছে। এবং একই সাথে যারা জলাবদ্ধতার মধ্যে পড়ে গেছে তাদের মধ্যে পানিবাহিত যে রোগ সেটির কিন্তু সংখ্যাও বাড়ছে এবং আস্তে আস্তে সেটি বাড়ছে। আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে রাকিবুল রাফি রয়েছেন নগরীর চাঁদনী ঘাট থেকে, তিনি যুক্ত হবেন সরাসরি। রাফি, একটু জানতে চাই যে গত রাতে তো বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলাবদ্ধতা এখনো পর্যন্ত রয়েছে, সেটি রয়েছে কিনা আপনি কি দেখছেন? নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা তো গ্রহণ করা হচ্ছে কিনা? এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া বিভাগ নতুন করে কোনো আর বার্তা দিয়েছে কিনা, বিস্তারিত বলবেন।
আবির, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে, যেখানে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার যে পরিবেশটা দেখতে পাচ্ছেন সেখানে আবহাওয়া কিছুটা প্রতিকূল অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে আবহাওয়া যে বৈরিতা সেটা কিন্তু দেখা যাচ্ছে। সকাল থেকে কোনো রকম রোদের দেখা মিলছে, আবার কোনো রকম মেঘেরও দেখা মিলছে এবং একই সাথে সাথে বৃষ্টিপাতের কোনো রকম দেখা মিলছে না। তবে গত রাতে টানা বৃষ্টিপাতের কারণে কিন্তু যে এলাকাগুলোতে রয়েছে সেই এলাকাগুলো যেরকম যতরপুর উপশহর থেকে শুরু করে মেন্দিবাগ সেই এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই এলাকাগুলো থেকে দ্রুতই নেমে যায়, কারণ বৃষ্টিপাত রাত 10টা থেকে 11টা পর্যন্ত অব্যাহত থাকে, তারপরে থেমে যায় বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতে থেমে যাওয়ার ফলে কিন্তু পানি দ্রুতই নেমে যায়। কারণ এই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেখানে যে সুরমার পানি কিছুটা রয়েছে সেই পানি কিন্তু ড্রেনে উপচে কিন্তু বাসাবাড়িতে ঢুকে পড়ে এবং সেখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে পানি যে উঠে যায় সড়ক থেকে শুরু করে বাসা বাড়িতে, এখানে অনেকেই আছেন যে রাতে একরকম তারা সতর্ক থাকতে পারেন না, যার কারণে পানি অনেকটাই ক্ষতি করে ফেলে তাদের। এবং একই সাথে সাথে দীর্ঘদিন এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রথম দফা থেকে তৃতীয় দফা পর্যন্ত, সেই তৃতীয় দফা থেকে কিন্তু এই যে বারবার জলাবদ্ধতার কবলে পড়ছেন যা স্থানীয়রা, তারা কিন্তু রোগবালাই থেকে শুরু করে নানা রকম সমস্যায় ভুগছেন। এবং একই সাথে সাথে আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় কিন্তু সিলেটে আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদ নদী যে রয়েছে সুরমা এবং কুশিয়ারার যে দুইটি নদ নদীর 3টি পয়েন্টে কিন্তু পানি এখনও বিপদসীমার উপরে রয়েছে। তবে ধীরে ধীরে পানি কমছে এবং একই সাথে সাথে পানি কমার ফলে কিন্তু জনমনে স্বস্তি ফিরছে। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে যে 24 ঘন্টায় যে বৃষ্টিপাত হওয়ার শঙ্কা রয়েছে সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ সন্ধ্যার পর থেকে কিন্তু রাতে আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে সাথে নদ নদীর পানি যেহেতু কমছে তাহলে বলাই যাচ্ছে যে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কিন্তু বৃষ্টিপাতের যে সংখ্যা সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। আবির। ধন্যবাদ রাফি। আমরা আসলে সিলেটের পরিস্থিতি জানছিলাম, বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে, যদিও আবহাওয়া অফিসের শঙ্কাও রয়েছে যে বৃষ্টির, সুতরাং একেবারে ভোগান্তি কমে যাবে এটি আসলে বলার কোনো সুযোগ নেই। একই রকম পরিস্থিতি কিন্তু কুড়িগ্রামেও মুক্তি, আমরা যদি বলি যে পানি কমেছে বলে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্রহ্মপুত্র এবং দুধকুমার নদীর যে পানি সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। অনেক বাড়িঘর থেকে পানি সরে গেলেও কিন্তু চর এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। আবির, সেই সঙ্গে এই যে বন্যা পরিস্থিতি চলছে এতে সেখানে যারা বন্যা দুর্গত রয়েছেন তারা কিন্তু দুর্ভোগী দিন পার করছেন। বন্যা দুর্গত অঞ্চল থেকে বিস্তারিত জানিয়েছেন এই বিষয়ে মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে পানি কমতে শুরু করেছে, যার ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও ব্রহ্মপুত্র এবং দুধকুমারের দুটি পয়েন্টে খুব সামান্য পরিমাণ বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তবে অনেক বাড়িঘরে এখনও পানি রয়েছে। তো আমি এখন আছি সদর উপজেলার ভোগাদাও ইউনিয়নের চর রসুলপুর গ্রামে। এখানে 170টি পরিবার বসবাস করে, তার মধ্যে প্রায় 5টি পরিবারের বাড়িঘর থেকে পানি সরে গেছে, আর বাকি যে বাড়িগুলো আছে সেখানে কম বেশি পানি রয়েছে। পানিবাহিত রোগ ব্যাধিতে আক্রান্ত হতে শুরু করেছেন, এর মধ্যে জ্বর, কাশি, সর্দি সহ হাতে পায়ে ঘা রয়েছে। পাশাপাশি গবাদি পশুও কিন্তু নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সিভিল সার্জন জানিয়েছেন যে 83টি মেডিকেল টিম এখন বন্যা উপদ্রুত এলাকায় কাজ করছে এবং তারা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে জেলা পশু সম্পদ দপ্তর জানিয়েছেন তাদের 20টি মেডিকেল টিম বন্যা উপদ্রুত এলাকায় গবাদি পশুর চিকিৎসা দিচ্ছেন। আর এদিকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে তারা 2350টি পরিবারকে 50 কেজি করে গোখাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির তথ্য। এর সাথে এখন দুপুরের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বগুড়ায় চালের বাজারে উত্তাপ চলছে এবং যদি বলতে চাই যে সপ্তাহ ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা এই চালের দাম বেড়েছে। আর খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন যে মোকামে দাম বাড়ার কারণে কিন্তু খুচরা পর্যায়ে চালের দাম বেশ বাড়তে। সহকর্মী মাজিদুর রহমানের প্রতিবেদন রয়েছে। কয়েকদিন আগেও বগুড়ার বাজারে রঞ্জিত, বিয়ার 28 ও 29 জাতের চাল 48 থেকে 50 টাকা কেজি দরে কিনেছেন ক্রেতারা।
তবে এখন সেই চাল কিনতে গুনতে হচ্ছে 54 থেকে 56 টাকা, আর 56 টাকার কাটারি বিক্রি হচ্ছে 64 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন মোকামের দাম বাড়ার কারণে খুচরা বাজারে বেড়েছে চালের দাম। আটাশ চাল এখন 56-57 টাকা বিক্রি হচ্ছে, আগে 53-54 টাকা বিক্রি হতো। কেজির উপর 3-4 টাকা বেড়ে গেছে। দাম বাড়ছে, পুরাতন চাল যেটা পাওয়া যাচ্ছে না, ওটা আগে কিনছি আমি 2600 টাকা বস্তা, ওটা আপনি 12 টাকা কেজি আগে কিনতাম, এখন কিনতেই পড়ছে 54 টাকা। আতপ চাল আমরা যা বিক্রি করতাম তার থেকে মনে করেন যে 5 টাকা 4 টাকা করে বাড়তি, এতে মানে কাস্টমারদের সাথে দুই কথা হচ্ছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি নজরদারির এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। চালের দাম কেজিকে 4 টাকা বেড়ে গেছে, আমরা কিভাবে কিনবো, আর কি কোনো কিছু কেনার তৌফিক হচ্ছে না। চালের দাম কেজিকে 4-5 টাকা বাড়তি, মোটা চাল সেগুন চাল আরও বেশি, আমরা সাধারণ মানুষ ভালোভাবে কিনে খেতে পারতেছি না। বগুড়ার হাটে কমেছে ধানের সরবরাহ, যাতে মন প্রতি 200 থেকে 300 টাকা বেড়েছে ধানের দাম। এছাড়া বিরূপ আবহাওয়ায় চাল তৈরি করতে পারছেন না চালকল মালিকরা, যার প্রভাব পড়েছে বাজারে। আবহাওয়ার কারণে আমদানি কম, যার জন্য ধান বেশি দামে কেনা লাগতেছে, যার জন্য একটু চালের বাজার এটা বেশি না আমাদের কাছে। কারণ আমরা এই বর্তমান যে চাল উৎপাদন করতেছি, ধানের দামের তুলনায় আমাদের লোকসান হচ্ছে। সরকারের নির্দেশ, আমরা তো স্টক করি না, এখন বাজারে ধানের দাম বেশি, আমরা দিনই কিনি, সেভাবে চাল উৎপাদন করি, সেই ধানের দাম বেশি কারণে চালের দাম বেশি। কৃষি বিভাগের তথ্যমতে বগুড়ায় এবার প্রায় 13 লাখ টন ধান থেকে 7 লাখ টন চাল উৎপাদন হয়েছে। মাজিদুর রহমান, এখন বগুড়া। মুক্তি, মাসব্যাপী ক্রেতা এবং দর্শনার্থীদের পদচারণায় কিন্তু বৃক্ষ মেলা মুখর ছিল এবং প্রায় 16 কোটি টাকার চারা গাছ কিন্তু বিক্রি হয়েছে এই মেলায়। এবং বিক্রেতারা বলছেন যে এবারের মেলার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দেশীয় ফলদ উদ্ভিদ। সহকর্মী রাব্বি হোসেনের প্রতিবেদন রয়েছে। গাছের সঙ্গে মানুষের প্রেম সেই আদিকাল থেকেই। গাছ যেমন পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখে, তেমনি পরিবর্তন আনে মানুষের মনোজগতেও। তাই তো পাড়ার নার্সারি থেকে মেলা, যেখানেই গাছের খোঁজ পান সেখানেই ছুটে যান বৃক্ষপ্রেমীরা। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ শিরোনামের প্রতিপাদ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে গত 5 জুন মাসব্যাপী শুরু হয় জাতীয় বৃক্ষ মেলা। 121টি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি 80টি প্রতিষ্ঠান ও নার্সারি এবারের মেলায় অংশ নেয়। মেলা জুড়ে ছিল দেশি বিদেশি 2 শতাধিক প্রজাতির গাছের পসরা। মেলায় আসা ক্রেতারা বলেন, বৃক্ষ মেলার মাধ্যমে তাদের প্রয়োজনীয় গাছ কেনার পাশাপাশি বিলুপ্তপ্রায় দেশীয় নানা গাছ চেনার সুযোগ পেয়েছেন তারা। বিশেষ করে বাচ্চাদের জন্য স্কুল কলেজগুলোতে এটা বেশি বেশি প্রচার করা উচিত, তাহলে তারা এনকারেজ ফিল করবে, কারণ তারাই হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন। আমি মনে করি যে একজন পরিবেশ প্রেমী হিসেবে আরো বেশি করে বৃক্ষ মেলা হওয়া প্রয়োজন। নতুন নতুন অনেক নাম জেনেছি গাছ, তারপরে ফুলের যেগুলো আগে ছিল না, এবং আমের বিভিন্ন টাইপের নামগুলো দেখলাম, সেগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। বৃক্ষ মেলার মতো এমন আয়োজন দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও জানান ক্রেতা দর্শনার্থীরা। তবে মেলায় শেষ দিকে দাম কিছুটা কমলেও পুরো মেলা জুড়ে দাম নিয়েছিল ক্রেতাদের অভিযোগ। পুকুর পাড়ে অনেক ফলসা গাছ ছিল, ছোট ছোট ফল হয়, অনেক সুইট, খেতে মুখে ভরে যায়। তো এইগুলো আমি খুঁজে খুঁজে বের করলাম, এদের কাছে একটা আছে, এই হোল মেলাতে 2টো পাইছি। প্রত্যেক বছরই আসা হয়, কম বেশি আসা হয়, মেলা থেকে প্রচুর গাছ কেনা হয়। এক্সট্রিম হিট হচ্ছে, এটা দমন করার জন্য আমাদের প্রচুর গাছ লাগাইতে হবে। বৃক্ষ একমাত্র আমাদের আসলে পরিবেশকে আমাদের বসবাসযোগ্য করে রাখতে পারে। শুধু 1 মাস না, এই মেলাটা দীর্ঘমেয়াদী একটা থাকুক। এটা ঢাকা না, শুধু ঢাকার বাইরে 64টা ডিস্ট্রিক্টেই যেন এই মেলাটা করে। মেলায় 20 টাকা মূল্যের গাছ যেমন ছিল, তেমনি 2 থেকে 3 লাখ টাকা দামের গাছও ছিল স্টলে। তবে বিদেশি প্রজাতির গাছের দাম ছিল সবচেয়ে বেশি। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, পুরো আয়োজন ছিল জমজমাট। বেচাকেনা হয়েছে গতবারের চেয়ে বেশি। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে দেশীয় ফলের গাছ। পাল্লা দিয়ে বিক্রি হয়েছে নানা জাতের ফুল ও শোভাবর্ধক গাছও। ঢাকার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে ছাদ বাগানি এবং যারা বারান্দা বাগানি, তারা
তারপরেও কিছু কিছু কাস্টমার যারা ঢাকার বাইরে থেকে আসে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রাস্তায় লাগায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, তারপরে আমাদের আশানুরূপ হয় নাই। তার কারণ হচ্ছে প্রথমে ঈদ ছিল, ঈদের পরে এখন এই যে আন্দোলন চলতেছে, তারপরে বৃষ্টি, সব মিলে আমাদের আশানুরূপ ভালো হয় নাই, বাট সব দিক থেকে মিলে আলহামদুলিল্লাহ সারা ছিল। আশেপাশে যে নার্সারিগুলো আছে এখান থেকে ঠিকানা নিয়ে আবার পরবর্তীতে গাছ কিনতে যায়, এটা আবার একটা সুবিধা আমাদের জন্য। বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি বছর অসহনীয় তাপমাত্রায় গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে মানুষ, ফলে গাছ কিনতে মেলা প্রাঙ্গণ ছিল ক্রেতায় মুখর। এবারের মেলায় 121টি স্টল থেকে 30 লাখের বেশি চারা গাছ বিক্রি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 16 কোটি টাকা। বেশ তাপদাহ এবার বয়ে গেছে সারা দেশব্যাপী। মানুষ বুঝতে পেরেছে যে বৃক্ষের প্রয়োজনীয়তা কতটুকু। বিশেষ করে ঢাকা শহর বা অন্যান্য শহরগুলোতে যে তাপমাত্রা যে বিরাট পার্থক্য দেখা গেছে, মানুষ অসহনীয় অবস্থায় ছিল। এখন তারা প্রত্যেকেই দেখা যাচ্ছে যারা মেলায় আসেন ঘরে কর্তায় কিছু চারা কিনে নিয়ে যান, তারা তাদের বেলকনি বা ইনডোর প্লান্টস অথবা বাড়ির ছাদ বাগান বা আশেপাশে যেখানে প্রতিটি জায়গা আছে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে গাছ লাগানোর জন্য। বিশেষ করে ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, মশলা জাতীয় এই সমস্ত গাছ লোকজন সংগ্রহ করছে এবং ঢাকা শহরে বিশেষ করে ছাদের বাগান যারা করে ওনারা বাগান ছাদের উপযোগী যে সমস্ত গাছ এগুলো তারা সংগ্রহ করছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা কিংবা মাটির ক্ষয়রোধ সবকিছুর পেছনেই ভূমিকা রাখে এই বৃক্ষ। জাতীয় বৃক্ষ মেলার মাধ্যমে বৃক্ষের প্রয়োজনীয়তাই তুলে ধরা হয় সকলের মাঝে। আগামীতে এই বৃক্ষ মেলার পরিধি যাতে আরও বৃদ্ধি হয় তারই প্রত্যাশা রাখেন এখানকার আয়োজক সহ সকলে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। আর একবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। আবির, এখন দুপুরের এই পর্যায়ে আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কিন্তু মার্কিন রাজনীতি এখন বেশ উত্তপ্ত। যদি বলি যে নেতৃত্বের সক্ষমতার প্রমাণ দিতে না পারলেও কিন্তু প্রার্থিতা ছাড়তে চাইছেন না জো বাইডেন, এবং এতে ডেমোক্র্যাট শিবির সেটি কিন্তু নড়বড়ে অবস্থায় এই মুহূর্তে রয়েছে। সেদিক থেকে মানে সংকট সমাধান করতে কিন্তু বাইডেন ছাড়াও বেশ কয়েকজন প্রার্থীর কথা ভাবছে ডেমোক্র্যাট শিবির। অন্যদিকে যদি ট্রাম্পের কথা বলি, তাহলে রাজনৈতিক বিভিন্নভাবে তিনি নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করছেন, যদিও ট্রাম্পকে অযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে সিএনএনের যে সম্পাদক, নিউ ইয়র্ক টাইমসের যে সম্পাদকীয় পরিষদ তারা। আসলে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। তৌহিদুর রহমানের প্রতিবেদনে জানবো বিস্তারিত। নভেম্বরে হতে যাওয়া নির্বাচনের আগে নেতৃত্ব সক্ষমতা নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে এই মুহূর্তে মহা সংকটের মুখোমুখি তার দল ডেমোক্রেটিক পার্টি। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা প্রায় প্রতিটি সদস্যের। তবুও নাছোড়বান্দা 81 বছর বয়সী এই ডেমোক্রেট নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে নিজেকে নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী তিনি। এই অবস্থায় বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান যত জোরালো হোক না কেন, তাকে টেনে নামানোর কোনো উপায় নেই। কারণ মার্কিন নির্বাচন ব্যবস্থায় প্রার্থীর পদ নির্ধারিত হয় বাছাই পর্বের নির্বাচনের মাধ্যমে। ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বের নির্বাচন শেষে বাইডেন ইতোমধ্যেই প্রয়োজনীয় সংখ্যক প্রায় 4000 ডেলিগেটের সমর্থন অর্জন করেছেন। আগামী আগস্ট মাসে শিকাগোয় হতে যাওয়া দলের নির্বাচনী কনভেনশনে তার ডেলিগেটরা তাকে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে মনোনীত করার কথা রয়েছে। তবে বাইডেনকেই মনোনয়ন দেওয়ার পক্ষে সমর্থন দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে অন্য কাউকেও ভোট দেওয়ার সুযোগ আছে। এখনও বাইডেন নিজে সরে যাওয়ার কোনো ইঙ্গিত না দেয়ায় কোনো পক্ষই তাকে সরাসরি চ্যালেঞ্জ করেনি। তবে তার পরিবর্তে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার মতো কারা যোগ্য এমন বেশ কয়েকটি নাম উঠে এসেছে, যেখানে প্রথমেই রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, কেন্টাকির গভর্নর এন্টি বেশিয়ার এবং ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এই দৌড়ে আছেন। Sleepy, crooked Joe Biden or laughing Kamala.
রাজনৈতিক লড়াইয়ের ময়দানে মুখের বলিকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রেসিডেন্ট বাইডেন সহ পুরো ডেমোক্র্যাট শিবিরকে টালমাটাল করে তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রিপাবলিকান এই নেতাও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ, যেখানে ট্রাম্প কথা ও কাজে বিপজ্জনক বলে মন্তব্য করা হয়েছে। এমনকি বলা হয়েছে তিনি দেশের চেয়ে নিজেকে বেশি প্রাধান্য দেন। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। ঠিক এমন সময় এসব কারণ দেখিয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাইয়ের সিদ্ধান্তটি হতাশার বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। এদিকে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী হলেও তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প এর আগে তার রানিং মেট হিসেবে একজন নারীকে চান বলে আগ্রহ প্রকাশ করেছিলেন। এরই মধ্যে সম্ভাব্য 9 জনের তালিকাও হয়েছে, তবে সেখানে প্রায় সবাই পুরুষ। এর মধ্যে নেতৃস্থানীয় প্রতিদ্বন্দ্বী হলেন সিনেটর জেডি ভ্যান্স এবং সিনেটর মার্কো রুবি। 2021 সালের 6 জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয় সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যে এই দৌড়ে থাকছেন না তা পুরোপুরি নিশ্চিত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।